ছাড়ুন, আজ আমার বিয়ে, প্লিজ যেতে দিন আমায়। কথাটি বলে নেহালের কোলে দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে দেয় আদিবা। করতে থাকে নিজেকে নেহালের বাহুডোর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা। আর নেহাল আদিবাকে নিজের কোলের উপরে বসিয়ে এমনভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে যে চাইলেও আদিবা নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। দুজনের মধ্যে অনেক দস্তাদস্তি হতে থাকে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে আদিবা থেমে যায়। দেখে হাত দুটোই অসহনীয় ব্যথা করছে, কোমরটা ব্যথায় অবাস হয়ে আসছে। তাই নেহালের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আসতে করে বলে, আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে নেহাল, প্লিজ ছেড়ে দিন না আমায়। কথাটা শুনে নেহাল আদিবাকে কোল থেকে নামিয়ে নিজের পাশে সোফাতে বসায়। তারপর আদিবার এলোমেলো চুলগুলো কাঁধ থেকে সরিয়ে ঘাড়ে একটা ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। নেহাল চলে যাওয়ার পর আদিবা বসে বসে ভাবে কোনো ঝামেলায় ফেঁসে গেল সে। আর কিভাবেই বা এই ঝামেলা থেকে মুক্তি মিলবে? কেন যে নেহালের কথাটা বিশ্বাস করে এখানে আসতে গেল? ওদিকে হয়তো এতক্ষণে পাত্রপক্ষ এসেও পড়েছে। না জানি বাবা মা কি করছে, সবকিছু ঠিক আছে কিনা সেসব ভেবেই চলেছে আদিবা। চৌধুরী মহলে সকল জমজমাট আর খুশির আমেজ এখন সর্বশান্ত হয়ে পড়েছে। চারিদিকে কানাঘুষা চলছে। চৌধুরী বাড়ির মেয়ে আজ বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। আবির চৌধুরীর কাউকে মুখ দেখানোর কোনো উপায় নেই। পাত্রপক্ষের সামনে নিজের উঁচু মাথাটা নিচু করে রেখেছে আর নিজেকেই নিজে ধিক্কার জানাচ্ছে। কিছুক্ষণ থেকে পাত্রপক্ষ আবির চৌধুরীকে অনেক অপমান অপদস্থ করছে। যেই আবির চৌধুরীকে সারা শহরের মানুষ সম্মান করে, আজকে তারই মেয়েকে নিয়ে টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে। নামিদামি বিজনেসম্যানরাও আজ কানাঘুষা করা থেকে বিরত যায়নি। আত্মীয় স্বজন কেউ কেউ তো ঠ্যাস দিয়ে বলছে বড়লোকের মেয়েদের চরিত্র এমনই হয়। চৌধুরীর মেয়ের চালচলনের যা শ্রী, তাতে বিয়ের আগে 1032টা প্রেম করা কোনো ব্যাপার না। ওই মেয়ের চরিত্রের ঠিক আছে নাকি? মানুষের এত কানাঘুষা আর নিতে পারছে না আবির চৌধুরী। মনে হচ্ছে যেন এতদিনের অর্জন করা সব সম্মান ধুলোয় মিশে গেছে। লজ্জায় ঘৃণায় রুমে গিয়ে একান্তে বসে আছে আবির। স্ত্রী আরিয়া স্বামীকে এমন চিন্তিত দেখে মনকে শক্ত করে তার পাশে এসে বসেন। আচ্ছা আরিয়া, আমার শিক্ষা কি এতই ঠুনকো ছিল যে মেয়েটা এমনভাবে মুখে চুলকানি লাগিয়ে চলে গেল? এভাবে কেন বলছো তুমি? তো কিভাবে বলবো? আমার দেওয়া শিক্ষা ভুলে গিয়েছে মেয়েটা। আমি তো চেয়েছিলাম আদিবা তোমার মতন হোক, কিন্তু ও কি করল এটা? না গো, তোমার কোনো দোষ না। তুমি তো তোমার মতন করে চেষ্টা করেছ। আমিই মা হয়ে পারিনি আমার দায়িত্ব পালন করতে। আমার উচিত ছিল মেয়েটার মনের খবর নেওয়া, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এদিকে নেহাল উপরে চলে গেলে আদিবা বাড়ির মেইন দরজাটার কাছে আসে। দেখে দরজাটা ভেতর থেকে লক করা। অনেক খুঁজেও দরজার চাবিটা নিচে কোথাও পায় না। তারপর উপরে নেহালের রুমে আসে। এখানে এসে রুমটা ফাঁকা পেয়ে আদিবা ঝটপট করে চাবি খুঁজতে শুরু করে। তাড়াহুড়া করতে গিয়ে হাতের নাড়া লেগে ফুলদানিটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। রুমের মধ্যে হঠাৎ ফুলদানি ভাঙার আওয়াজ পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নেহাল। কিছু কি ভাঙলে যান? কথা শুনে আদিবা পিছনে ঘুরে তাকিয়ে দেখে নেহাল দাঁড়ানো। নেহালকে দেখে আদিবা ছি বলে নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নেয়। নেহালেরও ধ্যান ফেরে। নিজের দিকে চেয়ে দেখে বলে, সরি জান, শাওয়ার নিচ্ছিলাম তাই না বুঝেই এভাবে চলে এসেছি। তারপর আবার ওয়াশরুমে দৌড় দেয় নেহাল।
আদিবা অনেক খোঁজার পর পাশ ঘুরে তাকিয়ে দেখে বিছানার উপরে চাবিটা পড়ে আছে। আর ওদিকে নেহাল চাবির কথা মনে পড়তেই তোয়ালেটা কোনোরকমে কোমরে পেঁচিয়ে ধরফরিয়ে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে আসে। আদিবা চাবিটায় হাত দিতেই নেহাল চাবিটা ধরে এক টান দেয়, আর হাতের টান লেগে আদিবা নিচে পড়ে যায়। সরি জান, আমি বুঝতে পারিনি বলে হাতটা বাড়িয়ে দেয় আদিবার দিকে নেহাল। আদিবা নেহালের হাতটা না ধরেই উঠে দাঁড়ায়। তারপর নেহালের দিকে কিছুক্ষণ অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে থেকে হাঁটু নুয়ে বসে পড়ে। কেন এভাবে আমাকে আটকে রেখেছেন আপনি? প্লিজ যেতে দিন না আমায়। আজ আমার বিয়ে। ওদিকে আমি যদি ঠিক সময় মতো না পৌঁছাতে পারি তাহলে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হবে। ওরা আর এই সমাজে মুখ দেখাতে পারবে না। দুই হাত জোর করে মিনতি করে যায় নেহালের কাছে আদিবা। আদিবার কথা শুনে নেহাল রেগে যায়। আদিবার মাথার একমুষ্টি চুল নিজের হাতের মুঠোয় এনে আদিবাকে উঠিয়ে দাঁড় করাই। তারপর আদিবার মুখটা নিজের মুখের সামনে নিয়ে এসে রাগী দৃষ্টিতে তাকায় আদিবার দিকে। বাবা মায়ের মান সম্মানের কথা ভাবছ? সমাজের কথা ভাবছ? আর আমার কথা, সেটা তো ভাবছ না তুমি? বাজি ধরে ভালোবাসো না তুমি? তোমার বাজির খেলায় চাও আমি একা জলে পুড়ে শেষ হয়ে যায়, আর তুমি শান্তিতে অন্য কারো সাথে সংসার করবে? সেটা তো আমি কোনোদিনও হতে দেব না। আমি যেটা চাই সেটা আর কারো হতে দিয়ে না। তুমি শুধুই আমার বুঝতে পেরেছ। বলেই আদিবাকে ছুঁড়ে ফেলে দেয় নেহাল। আর পরে যে আদিবার কপালটা একটু কেটে যায়। নেহাল তাকিয়ে দেখে আদিবার কপাল থেকে রক্ত ঝরছে। যা দেখে নেহালের হুঁশ আসে। নেহালের রাগ এবার অনুশোচনায় পরিণত হয়। খুব যত্ন সহকারে নেহাল আস্তে করে আদিবাকে ধরে বিছানায় নিয়ে বসায়। তারপর আদিবার কাটা জায়গাটায় রুমাল দিয়ে রক্ত মুছতে থাকে। আর বলতে থাকে, খুব লেগেছে জান। সরি জান। কেন এভাবে আমাকে রাগিয়ে দেও বলো তো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর তোমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি নিতে পারি না। তাই তো এমন পাগলামো করি। এটাকে পাগলামো বলে? আমার তো মনে হয় উন্মাদ হয়ে গেছেন আপনি। আমাকে এভাবে আত্মহত্যার ভয় দেখিয়ে ডেকে এনেছেন, বন্দি করে রেখেছেন। ছি, এতটা নীচ আপনি। আপনার জন্য আমার পরিবার না জানি কতটা অপমান, অপদস্থ হচ্ছে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। নেহালকে ঠেলে কিছুটা দূরে সরে এসে দাঁড়িয়ে কথাগুলো বলে আদিবা, আমি তোমার ক্ষমা চাই না জান। আমি শুধু তোমাকে চাই। যদি দরকার পড়ে সারাটা জীবন তোমাকে এভাবে বন্দি করে রাখব। আর তোমাকে দেখেই আমি আমার প্রত্যেকটা মুহূর্ত পার করব। আমি তোমাকে এতটা চাই যে তুমি কল্পনাও করে পারবে না। এতে যদি তুমি আমায় উন্মাদ বলো, খারাপ ভাবো, তাহলে আমি তাই। চৌধুরী মহলে সায়ান বারবার মোবাইলের স্ক্রিনে আদিবার ছেলেবেলার ছবিগুলো টেনে টেনে দেখছে আর মনে মনে বলছে, কোথায় তুমি আদিবা? সেই ছেলেবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি। কখনো বলিনি। কারণ তোমার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল। আমি জানতাম তুমি একদিন আমার হবে। কিন্তু ওই সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যে তোমায় রাখেনি। জানো আদিবা, এতগুলা বছরের সব আবেগ জমিয়ে রেখেছি শুধু এই দিনটার জন্য। ভেবেছিলাম আজ বিয়ে করে আমার বউটাকে মনের জমানো সব কথাগুলো বলবো। কিন্তু তুমি সেটা হতে দিল না। তুমি তো অন্য কাউকে ভালোবেসো। আচ্ছা, একটাবার কি বন্ধু মনে করে বলতে পারতে না আমাকে? পাশের চিৎকার চেঁচামেচির আওয়াজে সায়ানের ধ্যান ভাঙে। তাকিয়ে দেখে সায়ানের পরিবার অনেক কড়া কথা শুনিয়ে যাচ্ছে আদিবার পরিবারকে।
আজ আদিবার কারণে দুই পরিবারের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তবে অদ্ভুত লাগছে এটা ভেবে যে আদিবার বাবা মা কিছুই বলছে না, শুধু মাথাটা নিচু করে শুনে চলেছে, যেটা দেখে সায়ানের খারাপ লাগে। কিছুক্ষণ পর নেহাল এসে বিছানায় বসেই আদিবাকে একটানে নিজের কোলের উপরে নিয়ে আসে। তারপর আদিবার সিল্কি চুলের ভাঁজে নাক ডুবিয়ে গন্ধ শুকে যায়। আর আদিবার হাত দুটো নিজের হাতের মুঠোয় এনে পেছনের থেকে এমনভাবে শক্ত করে চেপে ধরে যে চাইলেও আদিবা উঠে যেতে পারে না। কি করছেন কি নেহাল, ছাড়ুন আমায়। উসসস, কথা বলো না জান। আমাকে যেতে দিন নেহাল। আবার কথা বলছো? মাথাটা আঁকড়ে ধরে নেহাল নিজের দিকে আদিবার মুখটা ঘুরিয়ে নেয়। তারপর আদিবার মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। খুব ভালোবাসি তোমাকে। বলেই আদিবার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। আদিবা নেহালের ঠোঁটের স্পর্শে অস্বস্তিবোধ করতে থাকে। নেহালের থেকে নিজের ঠোঁট ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। তারপর না পেরে নেহালের গলায়, ঘাড়ে আর পিঠে ইচ্ছা মতন নখের আঁচড় দেয়। তবুও নেহাল আদিবাকে ছাড়তে চায় না। নেহাল এত আঁচড় খেয়েও কোনো রকমের শব্দটুকু না করেই আদিবার ঠোঁটের স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে আদিবার কপালে, গালে আর মুখে ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে ছেড়ে দিতেই নেহালকে ধাক্কা দিয়ে সাথে সাথে আদিবা নেহালের থেকে কিছুটা দূরে সরে আসে। হাঁপাতে হাঁপাতে চোখ তুলে সামনের আয়নার দিকে চেয়ে দেখে ঠোঁটটা ফুলে লাল বর্ণ ধারণ করেছে। তারপর পেছনে ঘুরে দেখে নেহাল নিজের ঠোঁটে হাত রেখে মুচকি মুচকি হাসছে। চৌধুরী মহলে আদিবার বাবা মাকে সবাই অনেক অপদস্থ করে যাচ্ছে, যেটা দেখে সায়ানের খারাপ লাগে। সায়ান চায় না আদিবার বাবা মাকে কেউ অপমান করুক। তাই সায়ান এগিয়ে এসে সবাইকে অনেকক্ষণ ধরে বুঝায়। সবাই বুঝতে পারলে তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে চলে যেতে বলে। সবাই যাওয়ার পর সায়ান আদিবার বাবা মায়ের কাছে আবার ফিরে আসে। তারপর সকলের তরফ থেকে সরি বলে দেয়। আমি জানি আমার পরিবার আপনাদের অনেক অপমান করেছে আঙ্কেল। তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। প্লিজ আঙ্কেল, এর জন্য দুই পরিবারের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করবেন না। সায়ান হাত জোর করে কথাটা বলে আবির চৌধুরীকে। আবির চৌধুরী সায়ানের হাতটা ধরে নিচে নামিয়ে দেয়। এটা তুই কি করছিস সায়ান? সব দোষ তো আমার। আমার মেয়েকে আমি সঠিকভাবে মানুষ করতে পারিনি। না আঙ্কেল, আপনাদের মতন বাবা মা হয় না। আদিবাও খুব ভালো মেয়ে। আসলে সবাই তো চাইলেই সবকিছু পায় না। ওই উপরওয়ালা হয়তো আদিবাকে আমার ভাগ্যে রাখেনি, তাই এই বিয়েটা হলো না। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, যার সাথেই আদিবা সুখে থাকতে চায়, প্লিজ ওকে আপনারা তার সাথেই মেনে নিন। ও ফিরে আসলে যেন কষ্ট না পায় আঙ্কেল। সায়ানের কথায় আবির চৌধুরী চোখের পানি মুছে অবাক দৃষ্টিতে সায়ানের দিকে তাকায়। তারপর বলে, তুই এত ভালো কেন সায়ান? আমি ভালো না আঙ্কেল। বন্ধু হিসেবে আদিবার এটুকু ভালো তো চাইতেন পারি। শুধু কি বন্ধুত্ব? মানে বুঝছিস না? যেই মেয়েটা এভাবে বিয়ের আসর ছেড়ে তোকে একা ফেলে চলে গেল, তার কথায় তুই ভাবছিস? কেন সায়ান? সায়ান মনে মনে ভাবে আদিবাকে ভালোবাসার কথা আঙ্কেলকে বলা যাবে না। এতদিনেও যখন আদিবাকে বলা হয়ে ওঠেনি, তখন আজ এই সময়ে এমন পরিস্থিতিতে আঙ্কেলকে কেন বলবো? ভাবনা ছেড়ে বাস্তবে এসে বলে, আরে আঙ্কেল, আমার চিন্তা করবেন না তো। আমি সুন্দর, হ্যান্ডসাম ও শিক্ষিত। আজ না হয় কাল আদিবার থেকেও ভালো মেয়ে পেয়ে যাব। আপনি আদিবাকে নিয়ে ভাবুন।
ও যার সাথে সুখী হতে চায় মন ভরে দোয়া করুন যেন তার সাথেই ভালো থাকে। আপনাদের দোয়া ছাড়া যে আদিবা সুখী হবে না। সায়ানের কথায় হেসে ওঠে আবির চৌধুরী। এবার সে এটা ভেবে নিশ্চিত হয় যে ছেলেটার মন ভাঙেনি। তারপর ঘুরে চোখের কোণের লুকিয়ে রাখা অশ্রু মুছে বিয়ের আসর থেকে চলে আসে সায়ান নিজের বাড়িতে। এদিকে নেহাল উঠে এসে আদিবাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করাই। পেছনের থেকে আদিবার ঠোঁটে আঙুল দিয়ে আয়নাতে দেখিয়ে ইশারা করে বলে, ঠিক এইভাবে তোমার এই ঠোঁটজোড়া একদিন আমার ঠোঁটকে দখলে নিয়েছিল। মনে পড়ে যান? সেই প্রথম দিন রেস্টুরেন্টে বাজি ধরে হুট করে এসেই কিস করেছিলে আমায়। আমি আপনাকে ছড়ি বলেছিলাম নেহাল। সেটাই তো। তোমার ছড়ি বলাটাও আমার বুকে লেগেছিল। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে দেখে আমি। বাড়িতে একটাও কাজের লোক নেই। সবাইকে নেহাল ছুটিতে পাঠিয়ে দিয়েছে। আর নিজের হাতে আদিবার জন্য সেই সব পদের আইটেম রান্না করেছে যেগুলো আদিবা খেতে পছন্দ করে। একে একে 16-17 পদের আইটেম রান্না করে টেবিলে সাজিয়ে রেখে তারপর রুমে আসে আদিবাকে ডাক্তার জন্য। কিন্তু আদিবা খাবে না বলে মুখ গোমরা করে বসে থাকে। যেটা দেখে নেহালের রাগ এবার উচ্চ পর্যায়ে উঠে যায়। নেহাল আদিবাকে টেনে সিঁড়ি থেকে ঘেঁষতে ঘেঁষতে নিচে নিয়ে আসে। সিঁড়ি থেকে টানার সময় আদিবার শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে। সারা শরীরে ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে। কিন্তু নেহালের সেদিকে খেয়াল নেই। আদিবাকে এনে খাবার টেবিলে বসায়। তারপর জোর করে আদিবার মুখে খাবার ঠেসে ঠেসে ভরে, যার জন্য আদিবার সারা মুখে খাবারগুলো লেগে যায়। মুখ থেকে বেয়ে কাপড়েও পড়ে কাপড়টা নষ্ট হয়ে যায়। আদিবার এবার খুব কষ্ট হচ্ছে। কষ্টে দুচোখে সবকিছু অন্ধকার দেখছে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আর শরীরের ক্ষত, ব্যথা ও বাবা মায়ের চিন্তায় মাথা ঘুরে পড়ে যায় আদিবা। নেহাল আদিবাকে ডাক্তার দেখে কোনো সারা শব্দ নেয়। তারপর তাকিয়ে দেখে আদিবার শরীরের ক্ষতগুলো আর কাপড়ে ও মুখে খাবারের দাগ, যা দেখে নেহালের হুঁশ ফেরে। ভাবে কি করলাম এটা আমি। নেহাল পাগলের মতন আদিবাকে বারবার ডেকে যায়। তারপরও আদিবা ওঠে না। আদিবা না উঠলে নেহাল আদিবাকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে শুয়ে দেয়। তারপর আদিবার মুখ মুছিয়ে দিয়ে শরীরের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। কাপড়ের দিকে তাকিয়ে ভাবে দাগগুলো কিভাবে তুলবে। তারপর ভেবে নিজের একটা শার্ট নিয়ে এসে আদিবাকে পরিয়ে দিয়ে পরনের কাপড়গুলো খুলে ধুয়ে দেয়। কিছুক্ষণ পর আদিবার জ্ঞান ফেরে। চোখ মেলেছে দেখে তার পরনে একটা শার্ট ছাড়া আর কিছুই নেই। পাশ ফিরলে নেহালকে দেখতে পায়। লজ্জায়, রাগে আদিবা বিছানার চাদরটা দিয়ে নিজেকে ঢেকে নেয়। আর নেহালকে প্রশ্ন করে এমনটা কেন করলেন আপনি? যান আমার কথাটা শোনো, বলে আদিবাকে ধরতে যায় নেহাল। আর আদিবা ধাক্কা দিয়ে নেহালকে দূরে সরিয়ে দেয়। ভালোবাসেন না আপনি? এই আপনার ভালোবাসার নমুনা? একটা মেয়েকে তার পরিবার পরিজনের থেকে দূরে সরিয়ে রেখেছেন। তার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছেন। এত অপমান, এত অত্যাচার করেও আপনার শান্তি হয়নি? তাকে সমাজ কি বলছে তাতে তো আপনার কিছু যায় আসে না। কিন্তু এখন তো তার শরীরটাও আপনার পাওয়া হয়ে গেছে। একটা কাজ করুন নেহাল, মেরে ফেলুন আমাকে। বেঁচে থাকলে না আমি আপনাকে ক্ষমা করতে পারবো আর না আমি আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। তার চেয়ে বরং আপনি আমাকে মেরে ফেলুন। আদিবার মুখে কথাগুলো শুনে নেহাল উঠে এসে আদিবার দুই গালে ঠাস করে দুইটা চড় মারে। তারপর বলে,
তুমি ভাবলে কিভাবে তোমাকে আমি মেরে ফেলব? নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে আমি। কারো কথায় নয়, এমনকি তুমি আমায় ভালোবাসলে কি বাসলে না তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকে চাই, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে। তুমি শুধুই আমার। ভুলে যেও না জান, আমাকে ভালোবাসতে তুমি একদিন বাধ্য করেছিলে, তাই আমার অধিকার আছে। আর হ্যাঁ, তোমার শরীর মন সবকিছু জুড়ে একদিন শুধু আমিই থাকব, দেখে নিও। কথাগুলো বলে আদিবার চুলের ভাঁজে নেহাল নিজের হাত ডুবিয়ে দেয়। নিজের ঠোঁটটা আদিবার ঠোঁটের কাছে আনতেই আদিবা বলে ওঠে, আমি অন্য কাউকে ভালোবাসি নেহাল। আমি চাইলেও আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, আর না পারবো তার কাছে ফিরে যেতে। আপনি হয় আমায় মেরে ফেলুন, নয় আমাকে মরতে দিন। বলেই নেহালকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে পাশের ফল কাটা ছুরিটা উঠিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয় আদিবা। আদিবার পেট থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। নেহাল দেখেই শকট খায়। দ্রুত এসে আদিবাকে ধরে পেট থেকে ছুরিটা বের করে। তারপর আদিবাকে বিছানায় শুইয়ে দিয়ে চিৎকার করে বলে, এ তুমি কি করলে জান? কেউ আছো? ডাক্তার তার। নেহাল চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। তারপর ডাক্তার তারকে ফোন করে দিল। আধা ঘন্টার মধ্যে ডাক্তার তার অপারেশনের সব জিনিসপত্র নিয়ে চলে আসে। আর বাড়িতেই আদিবার চিকিৎসা হয়। ডাক্তার তার নেহালকে বলে দেয় প্রচুর রক্ত ঝরেছে, 4 ব্যাগ রক্ত না হলে আদিবাকে বাঁচানো যাবে না। তার জন্য নেহাল নিজের শরীরের সবটুকু রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত। কিন্তু ডাক্তার তার একজন মানুষের থেকে এত রক্ত নিতে চায়নি। তাই নেহাল ভয় দেখিয়ে ডাক্তার তারকে বাধ্য করে আদিবাকে বাঁচানোর। রক্তের গ্রুপের মিল থাকায় আর নেহালের হুমকির ভয়ে ডাক্তার তারও রাজি হয়ে যায়। অতঃপর অপারেশন হয়, আর তা সাকসেসফুলি হয়। একদিন পর গিয়ে আদিবার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই আদিবা চোখ মেলে মিটিমিটি করে চেয়ে দেখে একটা মেয়ে তার পাশে বসে আছে। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। ভালোভাবে তাকিয়ে দেখে, হ্যাঁ, এত মিতি। হালকাভাবে কাঁপা কাঁপা ঠোঁটে আদিবা মিতিকে ডাক্তারতে যায়। আর ঠিক তখনই পেটে এক অসহনীয় ব্যথা অনুভব করে। মিতি তার হাতের ম্যাগাজিনটা রেখে পিছনে ঘুরে তাকাতেই আদিবাকে চেয়ে থাকতে দেখে এক প্রকার জোরেই নেহালকে ডেকে ওঠে। ভাইয়া, ভাইয়া করে চিৎকার জুড়ে দেয় মিতি। বলে, তাড়াতাড়ি এসো ভাইয়া, ভাবির জ্ঞান ফিরেছে। মিতির চিৎকার শুনে নেহাল যে অবস্থাতে ছিল ঠিক সেই অবস্থাতেই পাশের রুম থেকে ঢুলতে ঢুলতে চলে আসে। তখন আদিবাকে 4 ব্যাগ রক্ত দেওয়ায় নেহাল এখন বড় ক্লান্ত। পারছে না ঠিকভাবে দাঁড়াতে। রুমে এসে আদিবার কাছে বসলে আদিবার অসহ্য বোধ হতে লাগে। নেহাল আস্তে করে আদিবার মাথায় হাত রাখে, তারপর আদিবাকে কিছু বলতে যায় তার আগেই আদিবা রাগ, ঘৃণা ও কষ্টে নেহালকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সেই ধাক্কার তাল সামলাতে না পেরে নেহাল দুম করে নিচে পড়ে যায়। তারপর আস্তে করে নেহালের চোখ দুটো বন্ধ হয়ে আসে। মিতি গিয়ে নেহালকে ধরে উঠাতে থাকে। আর কাঁদতে কাঁদতে ডাক্তার নেহালকে, ভাইয়া, এই ভাইয়া ওঠ, চোখ খোল বলছি। আদিবার দিকে তাকিয়ে বলে, এটা তুমি কি করলে ভাবি? কিসের এত রাগ তোমার আমার ভাইয়ের উপর যে এভাবে কষ্ট দিচ্ছ ভাইয়াকে? কষ্ট? এই লোকটার আবার কষ্ট আছে নাকি? একটা পাগল, উন্মাদ, যে নিজের খুশির জন্য আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আমার পরিবার, বাবা মা, ভালোবাসা সবকিছু আজ এর জন্য আমি হারিয়েছি। আর হ্যাঁ, আমি একটা ভুল করেছি। তো কি হয়েছে? মানুষ চাইলে তো ক্ষমা করতে পারে।
কিন্তু সে কি করল এটা? তোমার ভাই কি এটা বোঝে না ভালোবাসা ধরে বেঁধে হয় না, এটা অর্জন করতে হয়? আদিবা কাঁদতে কাঁদতে বলে কথাগুলো। তাই এখন এত কিছু বলছ? কই একদিন তো আমার ভাইকে তুমিই ভালোবাসা শিখিয়েছিলে। ভাইয়ের কি খেতে পছন্দ, কি কি ভালোবাসে সেগুলোই করে এসেছ। তাহলে আজ কি হলো ভাবি? ভাবি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই লোকটাকে আমি কখনো বিয়ে করব না। দয়া করে এই নামে ডাক্তার বন্ধ করো আমায়। আর কি বলছিলে তুমি? ভালোবাসা, ওটা একটা খেলা ছিল, কিন্তু তার জন্য সত্যিই আজ আমি অনুতপ্ত। আমাকে না বুঝিয়ে তোমার ভাইকে বোঝাও। কথাগুলো হাঁপাতে হাঁপাতে বলে আদিবা। কিছুক্ষণ চুপ থেকে, কাকে কি বোঝাবো আমি? তুমি তো এটাও জানো না তোমার অজান্তেই আমার ভাইয়া তোমার স্বামী। কথাটা বলে নেহালকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় মিতি। টানা 2 ঘন্টা ধরে নেহাল ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠতেই নেহালের আদিবার কথা মনে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই নেহাল ঝাপসা চোখ ডলতে ডলতে আদিবার রুমে ছুটে আসে। এসে দেখে আদিবা বালিশে হেলান দিয়ে বসে আছে, আর আদিবার পাশে মিতি বসা। নেহালকে দেখে মিতি একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে যায়, যেটা দেখে নেহাল অবাক হয়। মিতির হাসির কারণটা খুঁজতে খুঁজতে আস্তে করে হেঁটে নেহাল আদিবার পাশে এসে বসে। নেহাল আদিবার দিকে তাকাতেই চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে থাকে। মাথাটা আবার ঘুরে ওঠে নেহালের। আর তখন নেহালকে পড়ে যেতে দেখে আদিবা ধরে বসে নিজের পাশে টেনে বসায়, যেটা দেখা নেহাল খুব খুশি হয়। আদিবা মুখ তুলে নেহালের দিকে তাকায়। মিতি বলেছে আপনি নাকি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। কি দরকার ছিল আমাকে বাঁচানোর? আপনার শরীরের রক্ত আমাকে না দিল কি হতো না? কথাটা আদিবা নেহালের চোখের দিকে তাকিয়ে বলে। নেহাল আদিবার গাল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে বলে, না হতো না। ভালোবাসি তোমাকে আমি। বেঁচে থাকলে তোমাকে নিয়েই একসাথে বাঁচব। আর যদি তুমিই না থাকো তাহলে বেঁচে থেকে কি করব? তাই বলে এতটা রক্ত দিবেন? যদি আপনার কিছু হয়ে যেত? মিতির কি হতো? আমি না হয় আমার বাড়িতে চলে যেতাম, কিন্তু আপনার বোন? তার তো আপনি ছাড়া আর কেউ নেই নেহাল। ভালোবাসায় এতটাও অন্ধ হয়েন না যেটাতে আপনার আপনজনেরা নিঃস্ব হয়ে যায়। আমার জীবনটা তো আপনি নষ্ট করেই ফেলেছেন। এখন আপনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর কথা অন্তত ভাবুন। তোমার জীবন আমি নষ্ট করেছি আদিবা? আমি তো তোমাকে শুধু ভালোবেসেছি, যেই ভালোবাসাটা একদিন তুমি আমাকে শিখিয়েছিলে। কাপা কাপা কণ্ঠে আস্তে করে বলে নেহাল। তাই ভালোবাসেন আমাকে আপনি? কোনটা ভালোবাসা বলতে পারেন নেহাল? আমাকে আটকে রেখে যেভাবে শারীরিক অত্যাচার চালাচ্ছেন আমার উপর, আপনি সেটাকে ভালোবাসা বলেন? তোমার উপর আমি শারীরিক অত্যাচার চালাচ্ছি? নয়তো কি? কাল কি করেছিলেন আমার সাথে আপনি ভুলে গেছেন? কিচ্ছু করিনি আমি। আমি শুধু তোমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। সেটা আবার লম্বা গলায় বলছেন? লজ্জা করছে না আপনার? কোনো অধিকার আছে আপনার আমার কাছে আসার, আমাকে স্পর্শ করার? আমি আপনাকে আবারও বলছি নেহাল, ভালোবাসা জোর করে হয় না। আমি অন্য কাউকে ভালোবাসি, আপনাকে পারবো না কখনো ভালোবাসতে। তাই প্লিজ আমাকে তার কাছে যেতে দিন। আদিবার কথা শুনে নেহাল জোরে একটা ধমক দেয়। ধমকটা শুনে আদিবা একদম নিশ্চুপ হয়ে যায়। তারপর নেহাল আদিবার 2 বাহু চেপে ধরে। আদিবাকে ঝাঁকিয়ে বলে, জ্ঞান দিচ্ছ আমাকে? ভালোবাসার মানে শেখাচ্ছ?
ভুলে যেও না একদিন তুমিই আমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে। আর অধিকারের কথা বলছো না তুমি? তাহলে শুনে রাখো, তোমার উপর তোমার বাবা মায়ের থেকেও এখন আমার বেশি অধিকার। আমি চাইলেই তোমাকে নিজের করে নিতে পারি, কিন্তু সেটা আমি করব না, কারণ ভালোবাসি তোমাকে আমি। আর কাল যেই খারাপ ব্যবহারগুলো করেছিলাম সেটা তোমার উপর রাগ করে করেছি। তার মানে এই নয় যে তোমাকে আমার জীবন থেকে আলাদা করে দেব। তুমি আমার, বুঝেছ? আদিবা ভয় ভয় মাথাটা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। আর মনে মনে ভাবে, এভাবে নেহালের থেকে নিজেকে ছাড়ানো যাবে না। আরেকবার নেহালের সাথে ভালোবাসার নাটক করে, তাই এখান থেকে পালাতে হবে। তাছাড়া নেহালকে বোঝানো সম্ভব নয়। ওদিকে সায়ানের বাবা মা অনেকগুলো ছবি নিয়ে সায়ানের কাছে এসেছে। সায়ানকে বলছে এর মধ্যে থেকে যে কোনো একটি মেয়েকে পছন্দ করতে, কিন্তু সায়ানের মন মানছে না। যেই মন এতগুলো বছর ধরে শুধু আদিবাকে ভালোবেসেছে, আদিবার কথা ভেবেছে, সেই মনে কি অন্য মেয়ের জায়গা হয়? কি হলো সায়ান, কিছু বলছিস না কেন? সায়ানের মা মুখটা শুকনো করে জানতে চাইল। সায়ান তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের খুশি করতে একটু মুচকি হাসি দিয়ে না দেখেই একটা ছবি তুলে মায়ের হাতে দিল। আর বলল, এই মেয়েটা দেখতে ভালো। সত্যি বলছিস তো বাবা, একে তোর পছন্দ হয়েছে? সায়ান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। একটা গাল ভরতি হাসি দিয়ে সায়ানের মা আবার বলে, এর সাথেই তোর বিয়ে হবে সায়ান। কথাটা বলে বাড়ির সবাইকে ডাক্তারতে ডাক্তারতে ছবিটা দেখাতে যায়। আর সায়ানের বাবা তার পিছনে পিছনে ছোটে। বাবা মায়ের চলে যাওয়ার পর সায়ান বলতে থাকে, বিয়ে আমি অবশ্যই করব মা, সেটা শুধু তোমাদের খুশির জন্য। কিন্তু কোনোদিনও আমি আদিবাকে ভুলতে পারব না, কারণ আদিবাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি। নেহাল চোখ রাঙিয়ে উঠে আদিবার সামনে থেকে চলে যেতে লাগে। আর আদিবা নেহালের হাতটা ধরে বসে আর বলে, আমি সত্যিই ভুল করেছি নেহাল, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমাকে আপনি আরেকটা সুযোগ দিন আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। নেহাল মুহূর্তের মাঝেই আদিবার এমন পরিবর্তন দেখে অবাক হয়। আদিবার চোখ মুখের দিকে তাকিয়ে দেখে যেখানে সত্যের কোনো ছাপ নেই। নেহাল বুঝতে পারে আদিবা আবার তার সাথে অভিনয় করছে। তাই নেহাল মনে মনে বলতে থাকে, আদিবা আবার ছলনা করছো আমার সাথে? এতটাও বোকা আমি নই যে তোমার এসব ছলনা আমি বুনব না। আদিবার ঝাঁকানিতে নেহাল নড়ে ওঠে। বলুন, আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন? আদিবার প্রশ্নের জবাবে নেহাল কি উত্তর দেবে তা বুঝে উঠতে পারে না। একদিক থেকে আদিবাকে বিশ্বাস না হলেও ভালোবাসার টানে নেহাল আদিবাকে কষ্ট দিতে চায় না। তাই আদিবার গালে হাত রেখে বলে, ঠিক আছে, তোমাকে আমি বিশ্বাস করলাম, এবার অন্তত আমাকে ঠকিও না। কথাটা বলেই নেহাল রুম থেকে বেরিয়ে যায়। আর নেহাল চলে যাওয়ার পর আদিবা ঠোঁটে বাঁকা হাসি হাসে। মনে মনে ভাবে নেহাল সত্যিই বড্ড বোকা, কত সহজেই কিছু বলে ওকে বিশ্বাস করানো যায়। ওদিকে সায়ান ও তার বাবা মা ঘটকের সাথে নেহালের বাড়িতে আসে। যেই ছবিটা সায়ানের পছন্দ হয়েছিল বলে উঠিয়েছিল সেটা মিতির ছিল। তাই বিয়ের ব্যাপারেই তারা এসেছে। বেল বাজতেই মিতি গিয়ে মেন ডোরটা খুলে দেয়। আর আদিবা রুমে বসে বেল বাজার শব্দ শুনে বুঝতে পারে মেন ডোর খোলা হয়েছে। আদিবা ভাবে, চাবিটা এখন কোথায় রাখবে সেটা দেখা দরকার। তাই আস্তে আস্তে আদিবা বিছানা ছেড়ে উঠে সিঁড়ির কাছে হেঁটে আসে। দেখে ৩-৪ জন মেহমান অপোজিট দিকে মুখ ঘুরানো বসে আছে। তাদের কণ্ঠস্বর অনেকটা চেনা চেনা লাগছে আদিবার কাছে। তাহলে কি তারা আমার পরিচিত?
কথাটা ভাবতেই নেহাল এসে পিছনের থেকে আদিবার কাঁধে হাত রাখে। আর আদিবা ভয় পেয়ে কেঁপে ওঠে। ভয় ভয় চোখে পেছনের দিকে ঘুরে তাকাতেই নেহাল আদিবাকে কোলে তুলে নেয়। তারপর রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলে, বাইরে কেন গিয়েছিলে? ডাক্তার তার কি বলেছে জানো? বলেছে তোমার পেটের এই ক্ষত না শুকানো পর্যন্ত হাঁটাচলা, ব্যায়াম কিছুই তুমি করতে পারবে না। এমনকি আমার অবাধ্যও হতে পারবে না। তাই এখানেই বসে থাকো। বাড়িতে কিছু মেহমান আসছে, আমি কথা বলে আসি। তারপর নেহাল দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। সায়ানের বাবা মায়ের সাথে কথা বলে নেহাল। তাদের মিতিকে খুব পছন্দ হয়েছে। ছেলের বউ করতে চাই। নেহালও খুব খুশি হয় সায়ানদের সাথে কথা বলতে পেরে। নেহালের ভালো লাগে তাদের কথাবার্তা। আর সায়ানকে পছন্দও হয়। তাই তাদের প্রস্তাবে না করতে পারে না। পরশু শুক্রবার সায়ান আর মিতির বিয়ে। ওদিকে চৌধুরী মহলে আবির চৌধুরীর মেয়েকে নিয়ে এখনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কানাঘুষা চলছে। সকলের মুখে এক কথা, আবির চৌধুরীর মতো বিজনেসম্যানের মেয়ে বিয়ের দিন বাড়ি ছেড়ে পালিয়েছে। টিভিতে, নিউজে এই খবর এখনো চলছে। সারা দেশে পুলিশ লেগে পড়েছে আদিবার সন্ধানে। পেপারেও আদিবার ছবি ছাপা হয়েছে। যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে তাকে 25 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশ আদিবার ক্লোজ ফ্রেন্ডদের সাথে কথা বলতে চায়। পুলিশ স্টেশনে নিয়ে আসে তাদেরকে। তারপর তাদের কাছে জানতে চায় আদিবার কারো সাথে সম্পর্ক ছিল কিনা। আর তারা পুলিশের ভয়ে সব বলে দেয়। নেহালের সাথে আদিবার সম্পর্কের কথা। সম্পর্কটা যদিও ছিল একতরফা। কারণ শুধু নেহালই আদিবাকে ভালোবেসে এসেছে। আর আদিবা ও বন্ধুদের সাথে বাজি ধরে নেহালের সাথে অভিনয় করে ভালোবাসার। যার জন্য ছলে বলে কৌশলে আদিবাকে অনেক কিছু করতে হয়। নেহালের বাড়িতে গিয়ে ওর বোনকে খুশি করা, নেহালের পছন্দ অনুরূপ রান্না করা, এমনকি সাংসারিক যে কোনো কাজে আদিবা করে। শুধু একটা কারণে, বাজিতে জিতবে বলে। আর তাই হয়তো এমনও হতে পারে আদিবা নেহালের কাছে। হতে পারে অভিনয় করতে করতে নেহালকে ভালোবেসে ফেলেছে। তাই পালিয়েছে। আদিবার ফ্রেন্ডদের কথাগুলো শুনে পুলিশ এবার নেহালের বাড়িতে আসে। নেহাল দরজাটা খুলতেই পুলিশ নেহালকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে আসে। তারপর পুরো বাড়িটা চার্জ করে। পুলিশ নেহালের রুমে গিয়ে আদিবাকে পায়। আদিবাকে পেয়ে আবির চৌধুরীকে ফোন করে পুলিশ জানায় আদিবা কোথায় আছে। আবির চৌধুরী মেয়ের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে নেহালের বাড়িতে। আর আদিবার সাথে কথা বললে সব দোষ নেহালের উপরে চাপিয়ে দেয় আদিবা। আদিবা কাঁদতে কাঁদতে বলে, বিয়ের দিন আত্মহত্যার ভয় দেখিয়ে নেহাল আমাকে ডেকে এনে বন্দি করে রেখেছে। এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। আদিবার এমন কথা শুনে নেহাল একটা বড় রকমের ধাক্কা খায়। যেই আদিবাকে নেহাল এতটা ভালোবেসেছে, যাকে বাঁচানোর জন্য নিজের শরীরের সবটুকু রক্ত পর্যন্ত দিতে চেয়েছে, আজ সেই আদিবা সব জেনেও এমন কথা বলছে। নেহালের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে আদিবার কথায়। পুলিশ আদিবাকে বলে, আমরা তো শুনেছি আপনি নেহালের সাথে ভালোবাসার অভিনয় করেছেন। কথাটা কতটুকু সত্য মিস চৌধুরী? আদিবা কিছুক্ষণ ভেবে তাই বলে, হ্যাঁ আমি অভিনয় করেছি। বন্ধুদের সাথে বাজি ধরে। কিন্তু সেটা খেলার ছলে করেছি। নেহালকে ভালোবেসে নয়। একটা নির্দিষ্ট সময় পর আমি নেহালকে বলেছি ব্রেকআপ করব। যাতে নেহালের মনে না হয় আমি অভিনয় করেছি।
আপনারাই বলুন, ব্রেপাক হওয়া কি স্বাভাবিক ব্যাপার নয়? এতে আমার ভুলটা কোথায়? তারপরও নেহাল আমার পিছু ছাড়েনি, শোনেনি আমার কথা। আমার বিয়ের দিন নেহাল আমাকে আত্মহত্যার ভয় দেখিয়ে ডেকে আনে, এমনকি রাগের বশে আমাকে মেরে ফেলারও চেষ্টা করে। ওকে নিয়ে যান আপনারা, আর এমন শাস্তি দেন যেন আর কখনো এই রকম পাগলামো কারো সাথে নেক্সট টাইম না করতে পারে। আদিবার কথা শুনে মিতি রেগে যায়। মিতি নেহালের দিকে চেয়ে দেখে নেহালের দুচোখ লাল রক্ত বর্ণ ধারণ করেছে, যেখানে চোখের পানিতে দুচোখ টলমল করছে। মিতি বুঝতে পারছে নিশ্চয় ভাই খুব কষ্ট পেয়েছে ভাবির কথায়। এর আগে কখনো মিতি তার ভাইকে এতটা নিরুপায় আর অসহায়ের মতো কারো দিকে চেয়ে থাকতে দেখিনি। তাই মিতি আদিবাকে বলে, সবকিছুই যখন বলে দিয়েছ ভাবি, তখন এটাও বলে দাও যে ভাইয়া তোমার স্বামী। মিতির কথা শুনে আদিবা বলে, আমি তোমাকে আগেও বলেছি মিতি, তোমার ভাইকে আমি কখনো বিয়ে করব না, তাই প্লিজ আমাকে আর ভাবি বলে ডেকো না। মিতি জোরে হেসে ওঠে। আর হাসতে হাসতে বলে, তোমার কি আমার ভাইটাকে এতটাই বোকা মনে হয় ভাবি? তারপর সবাইকে অপেক্ষা করতে বলে মিতি উপরে চলে যায়। কিছুক্ষণ পর একটা পেপার নিয়ে আসে আর আদিবার হাতে দেয়। আদিবা জানতে চায়, কিসের পেপার এটা? তার উত্তরে মিতি বলে, তোমার আর ভাইয়ার বিয়ের রেজিস্ট্রি পেপার। ভালোভাবে দেখে বলো ভাবি, সিগনেচারটা তোমার কিনা? আদিবা তাকিয়ে দেখে, হ্যাঁ, সিগনেচারটা তারই। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি নেহালও সব জেনে আদিবার সাথে খেলেছে? তুমি আমার ভাইয়ের স্ত্রী, তারপরও কেন অন্য কাউকে বিয়ে করতে চেয়েছ ভাবি? আমাদের সবাইকে বলো। আদিবা কিছু বুঝতে পারছে না, কিভাবে সিগনেচারটা হলো। চুপ করে আছে আদিবা। নেহাল এগিয়ে আদিবার সামনে এসে দাঁড়ায়। তারপর বলে, অনেক ছলনা করেছ তুমি আমার সাথে, অনেক অপমান করেছ আমার ভালোবাসাকে, তারপরও তোমাকে আমি ভালোবেসেছি। কিন্তু না, এখন মনে হচ্ছে তোমার মতন মেয়ে আমার ভালোবাসা পাবার যোগ্যই না। আমার থেকে দূরে যাওয়ার জন্যই তো তোমার এত প্ল্যান, তাই না? ঠিক আছে, চলে যাও আমার সামনে থেকে। বলেই নেহাল আদিবাকে জোরে এক ধাক্কা দেয় আর আদিবা ধাক্কার তাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলে আদিবার বাবা ধরে বসে। আবির চৌধুরী রেগে গিয়ে নেহালকে এসে মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দেয় আর বলে, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে স্পর্শ করার, এভাবে ধাক্কা দেওয়ার? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে একটু নখের আঁচড়ও লাগতে দেয়নি, আর তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছ? বলেই আবির চৌধুরী মারতে থাকে নেহালকে। আঘাতে আঘাতে নেহালকে আবির চৌধুরী রক্তাক্ত করে দেয়। পুলিশও কিছু বলে না, কারণ আবির চৌধুরীর অনেক পাওয়ার। ভাইকে এভাবে মায়ের খেতে দেখে মিতি অনেক কষ্ট পায়। কান্নাজড়িত কণ্ঠে মিতি আদিবাকে অনুরোধ করে তার ভাইকে যেন আর না মারা হয়। আদিবার পায়ে অবধি পড়ে, কিন্তু আদিবার মনে একটুও দয়া হয় না। আদিবা নিজের মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় নেহালকে ফেলে রেখে চলে যায় আদিবাকে নিয়ে আবির চৌধুরী। আর পুলিশও একটা অ্যাম্বুলেন্স ডেকে নেহালকে উঠিয়ে দিয়ে চলে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে সেন্সলেস অবস্থায় বিড়বিড় করে বলছে আবির, যেও না তুমি, আমি রেগে তোমার সাথে এমনটা করেছি, প্লিজ যেও না, আমি বাঁচব না তুমি ছাড়া। ভাইয়ের এমন অবস্থা দেখে মিতির খুব কষ্ট হচ্ছে। ছেলেবেলা বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকে নেহাল মিতিকে কখনো বাবা মায়ের কষ্টটা বুঝতে দেয়নি। আর আজ নেহালের কষ্ট দেখে মিতি পুরোপুরি ভেঙে পড়েছে।
ওদিকে সায়ানের কাছে খবর আসে আদিবার খোঁজ পাওয়া গেছে। আদিবা যেটা বলেছে সবাইকে ঠিক সেটাই সায়ানকে বলা হয়েছে। শুধু নেহাল আর আদিবার বিয়ের কথাটা গোপন রেখেছে। সায়ান খবর পেয়েই ছুটে আসে চৌধুরী মঞ্জিলে। আদিবা তার রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। সায়ানকে দেখে আদিবা উল্টো দিকে মুখ করে শুয়ে থাকে। সায়ান আস্তে করে এসে আদিবার পাশে বসে। আর আদিবাকে ডাক্তার। আদিবা না ফিরলে সায়ান টেনে আদিবাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। দেখে আদিবার চোখে পানি। আদিবা তুমি কাঁদছ? আদিবা উঠে বসে সায়ানের হাতটা ধরে বলে, বিশ্বাস করো সায়ান, আমি কখনো নেহালকে ভালোবাসিনি। আমি তো শুধু তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম। সায়ান আদিবার চোখ থেকে পানি মুছিয়ে দিয়ে বলে, আমিও কখনো তোমাকে বলা হয়ে ওঠেনি। আজ একটা কথা বলবো, শুনবে? কি? ছোটবেলা থেকেই তোমাকে আমি ভালোবাসি। তোমার জীবনে কে ছিল আর কে ছিল না তাতে আমার কিছুই যায় আসে না। তবে নেহাল যেটা করেছে তার শাস্তি ওকে অবশ্যই পেতে হবে। আর কি? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই আমি তোমাকে বিয়ে করব। সায়ানের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আদিবা। আর ভাবে, যেই সায়ানকে এত বছর ধরে ভালোবেসে এসেছে, আজ সেই সায়ান তাকে ভালোবাসে। আদিবার সায়ানের কথাটা শুনে মনটা খুশিতে ভরে ওঠে। আদিবা মাথা ঝাঁকিয়ে সায়ানকে বিয়ের জন্য সম্মতি জানায়। আর মনে মনে ঠিক করে নেয় বিয়ের পরই সায়ানকে নিজের ভালোবাসার কথাটা জানাবে। দুদিন পর নেহাল একটু সুস্থ হলে ছুটে আদিবার বাড়িতে চলে আসে। আদিবা সায়ানের সাথে বিয়ের জন্য শপিং করতে যাচ্ছিল। এমন সময়ে নেহালের কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে। নেহাল বাইরে থেকে চিৎকার করে আদিবাকে ডাক্তার। আদিবাকে আসতে না দেখে নেহাল সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আদিবার রুমে। তারপর আদিবার পাশে সায়ানকে দেখ নেহাল একটু অবাক হয়। তবুও মনে কোনো প্রশ্ন জাগে না। নেহাল ছুটে এসে আদিবাকে জড়িয়ে ধরে। আর বলে, কেন চলে আসলে তুমি? আমি তো কষ্টে যন্ত্রণায় তোমার সাথে অমনটা করেছি। তাই বলে চলে আসবে আমাকে ছেড়ে? আমার ভালোবাসাটা তুমি কবে বুঝবে আদিবা? সায়ান টেনে নেহালকে আদিবার থেকে দূরে সরিয়ে নেয়। তারপর নেহালকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ওহহ, তাহলে তুমি সেই নেহাল যে আদিবাকে বন্দি করে রেখেছিলে? সমাজের চোখে তুমি ওকে অনেক নিচে নামিয়েছ, অনেক কষ্ট দিয়েছ ওকে তুমি। কিন্তু আর না। বলেই নেহালকে মারতে যায় সায়ান আর নেহাল সায়ানের হাতটা ধরে বসে। আর বলে, সায়ান তুমি এখানে কি করছো? নেহালের এমন প্রশ্নে আদিবা মনে মনে ভাবে, নেহাল কি তাহলে সায়ানকে চেনে? আমি জানি গতকাল তোমার সাথে আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার অসুস্থতার কারণে সম্ভব হয়নি। তোমার বাবা মা ফোন করলে তুলছে না কেন সায়ান? নেহালের এমন কথা শুনে আদিবা এবার বুঝতে পারে, তাহলে মিতির বিয়ে সায়ানের সাথেই ঠিক হয়েছিল। সায়ান কিছু না বলেই নেহালের কলারটা টেনে ধরে আর বলে, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না। আমি আদিবাকে ভালোবাসি। আর তুমি আমার সেই ভালোবাসার গায়ে হাত তুলেছ। মেরে ফেলতে চেয়েছ ওকে। এসব তুমি কি বলছো সায়ান? ঠিকই বলছি। আমি শুধুই বাবা মায়ের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু যার ভাই এমন গুন্ডাক্তার মাস্তান তাকে বিয়ে করা কোনো প্রশ্নেই আসে না। তাছাড়াও আমি আদিবাকে ভালোবাসি। এটা তুমি বলতে পারো না সায়ান। আমার বোনটা খুব আশা নিয়ে বসে আছে তোমার জন্য। আমার বোন বলেছে ওর তোমাকে পছন্দ হয়েছে। আর আমি আজ পর্যন্ত কখনো আমার বোনকে ওর পছন্দের জিনিস না দেওয়া রাখিনি। বিয়েটা কি ছেলে খেলা নাকি নেহাল?
যাকে ইচ্ছা জোর করে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে যাবা, তাকে বন্দি করে ব্ল্যাকমেইল করবা, এমনকি তাকে মেরেও ফেলতে চাইবে। আচ্ছা, তোমার কি মনে হয় আমাকে জোর করলে তোমার বোনকে আমি বিয়ে করব? অবশ্যই করবে, কারণ তুমি তোমার বাবা মায়ের সাথে গিয়ে কথা দিয়ে এসেছ। তোমার মা নিজে বলেছে আমার বোনকেই তার পুত্রবধূ করবে। হ্যাঁ, বলেছিল, কারণ তখন আমি ভেবেছিলাম আদিবা অন্য কাউকে ভালোবাসে, তার সাথে সুখে আছে। কিন্তু না, আদিবা তো তোমার কবলে আটকে ছিল। এখন যখন আদিবা চলেই এসেছে, আমি চাই না আদিবাকে এই অবস্থায় ফেলে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে। সায়ানের কথাটা শুনে নেহাল রেগে যায়। সায়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কলারটা চেপে ধরে নেহাল, আর জোর গলায় বলে, আদিবা শুধু আমার। সায়ানও নেহালের কলারটা চেপে ধরে। তারপর দুজনের মধ্যে বিশাল দস্তাদস্তি হয়। কিছুক্ষণ পর হসপিটালে মিতি নেহালকে না পেয়ে বুঝতে পারে নিশ্চয় আদিবার বাড়িতে এসেছে। তাই মিতি হসপিটাল থেকে চিন্তা করতে করতে আদিবার বাড়িতে চলে আসে। এদিকে আদিবার বাবা মাও আজ বাড়িতে নেয়। মিতি নিচে কাউকে স্বাভাবিক কণ্ঠস্বরে ডেকে না পেয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। এসে দেখে নেহাল আর সায়ানের মধ্যে দস্তাদস্তি হচ্ছে। আদিবা পাশে বসে দর্শকের মতন দেখছে, কিছুই করছে না। মিতি গিয়ে দুজনকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। তারপর ফল কাটা ছুরিটা উঠিয়ে আদিবার গলার কাছে ধরে আর বলে, তোমরা থামো, নইলে যাকে নিয়ে তোমাদের মধ্যে এত যুদ্ধ তাকেই আমি মেরে ফেলব। মিতির কথাটা শুনে তাই গিয়ে নেহাল আর সায়ান শান্ত হয়। মিতি আদিবাকে ছেড়ে দেয় আর বলে, শান্ত হও তোমরা। তারপর কাঁদতে কাঁদতে নেহালের সামনে এসে দাঁড়ায় আর নেহালের হাতটা নিজের মাথায় চেপে রেখে বলে, আমার দিব্যি ভাই, কখনো তুমি ভাবির কাছে আসবে না? বলো ভাই, আর কখনো আসবে না? নেহাল চুপ করে আছে, কোনো উত্তর দেয় না। মিতি আবার বলে, তুমি যদি আর কখনো ভাবিকে ভালোবাসার অধিকার নিয়ে এসে ডেকেছ তো আমার মরা মুখ দেখবে। এসব কি বলছিস বোন? ঠিকই বলছি, যদি আমার কথা না রাখো তাহলে সত্যি আমার মরা মুখ দেখবে। মিতি ঘুরে আদিবার সামনে এসে দাঁড়ায়। তারপর আদিবাকে বলে, আমার ভাই আর কখনো তোমার কাছে আসবে না। ভালো থেকো ভাবি। কথাটা বলে নেহালের হাত ধরে টেনে নিয়ে যায়। আর যাওয়ার সময় সায়ানের বাবা মা মিতিকে পছন্দ করে যেই আংটিটা পরিয়ে দিয়েছিল সেটা খুলে সায়ানের হাতের মুঠোয় ধরিয়ে দেয় আর বলে, সুখে থাকবেন আপনারা। আগেরবারের মতোই খুব ধুমধাম করে সায়ান আর আদিবার বিয়ের আয়োজন করা হয়। গায়ের হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হলে রুমে গিয়ে আদিবা সায়ানের মাকে বসা দেখে। আদিবা তাকে দেখেই এগিয়ে গিয়ে সালাম করতে যায় আর সে উঠে দাঁড়ায়। আদিবার সামনে থেকে পিছনে কিছুটা সরে দাঁড়িয়ে আদিবার দিকে তাকায়। ব্যাপারটা আদিবার কাছে মোটেও ভালো লাগে না। আদিবা তার কাছে প্রশ্ন করে, আন্টি কি হয়েছে আপনার? সায়ানের মা আদিবার এমন প্রশ্নে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আবার জানতে চাচ্ছ? লজ্জা করে না তোমার? তিনটা দিন একটা অন্য ছেলের সাথে কাটিয়ে এসে এখন আমার ছেলেকে বিয়ে করতে যাচ্ছ? সায়ানের মায়ের মুখে এমন কথা শুনে আদিবা অনেক বড় স্বর একটা ধাক্কা খায়। ভাবে, এসব কি বলছে আন্টি? তাহলে কি এই বিয়েতে আন্টি খুশি না? সায়ানের মা আবার বলে, সমাজ বলেও একটা জিনিস আছে আদিবা, চাইলেও সবাই সবকিছু পারে না। তোমাকে আমার ছেলের বউ করলে সমাজ কি বলবে আমাদের একবারও ভেবে দেখেছ? থুতু ফেলবে সমাজ, থুতু। বলবে মেয়ের কি দুনিয়াতে অভাব ছিল যে এমন দুশ্চরিত্রা মেয়েকে ছেলের বউ করতে হলো।
সায়ানের মায়ের কথায় আদিবার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও চুপচাপ সব শুনে যাচ্ছে, কিছুই বলছে না। কারণ সায়ানকে আদিবা ভালোবাসে। আদিবাকে এমন চুপ থাকতে দেখে সায়ানের মা রেগে যায়, আর ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে, তোমার বাবার তো অনেক টাকা, তোমরা পারো টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখতে। হয়তো সামনাসামনি কেউ কিছু বলে না, কিন্তু পিছনে পিছনে তোমাকে নিয়ে লোকে কি বলে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো আদিবা, আমাদের পরিবারের একটা সম্মান আছে, এভাবে সম্মানটা নষ্ট হতে দিও না। আদিবা নীরবতা কাটিয়ে জানতে চায়, আমাকে এখন এসব কেন বলছেন আন্টি? সায়ানের মা আদিবার প্রশ্নে আরও রেগে যায়, আর রেগে গিয়ে ঝাঁকিয়ে আদিবাকে বলে, তুমি এখনো বুঝছো না আমি কেন তোমাকে এখানে এসব বলতে এসেছি? ছোট্ট বাচ্চা তুমি, ফি ডাক্তার খাও। তোমার কাছে আসার একটাই কারণ আমার, আর সেটা হলো সায়ানের জীবন থেকে তুমি সরে যাও। সায়ানের মায়ের এমন উত্তর আদিবা আশা করেনি। সায়ানের জীবন থেকে সরে যাওয়া আদিবার পক্ষে সম্ভব নয়, কারণ আদিবা ছোটবেলা থেকেই সায়ানকে খুব ভালোবাসে। আদিবা বলে, আমি পারবো না আন্টি, সায়ানকে আমি ভালোবাসি। ভালোবাসো? এতটা নির্লজ্জের মতো কথাটা বলতে পারলে? আন্টি, প্লিজ থামুন, আপনার এসব কথা আমি আর নিতে পারছি না। কেন, আমি কি কিছু ভুল বলছি? সত্যি করে বলো তো, নেহালের সাথে তোমার বিয়ে হয়নি? তুমি আর নেহাল কাছাকাছি আসোনি এমন কি প্রমাণ আছে? তোমার নোংরা খেলার সবকিছু আমাকে মিতি জানিয়ে গেছে। ছি আদিবা, ছি, এতটা নিচু মনের মানুষ তুমি? আমার ভাবতেও লজ্জা করছে যে তোমাকে একদিন আমি আমার মেয়ের মতো দেখতাম। আদিবা সায়ানের মায়ের এই কথাগুলো শুনে নিজের মাথাটা নিচু করে রাখে। সায়ানের মা আবার বলে, অনেকগুলো জীবন তুমি নষ্ট করেছ আদিবা, অনেকগুলো মন ভেঙেছ। মিতি, ওর কি দোষ ছিল বলো? তোমার জন্য ও নিজের ভাইয়ের সুখের কথা ভেবে সায়ানকে পর্যন্ত কোনো কিছু না ভেবেই তোমাকে দিয়ে দিয়েছে। কোনো স্বার্থপরতা নেই ওর মধ্যে। আর তুমি অন্যের সুখ শান্তি সব কেড়ে নিয়ে নিজে সুখে থাকতে চাও? এতটা নির্দয় আর পাষাণ মেয়ে কিভাবে হলে তুমি আদিবা? আদিবা দুই হাত দিয়ে নিজের কানটা চেপে ধরে, আর বলে, প্লিজ আন্টি থামুন, আমি আর এসব শুনতে পারছি না। কেন শুনতে পারছ না? সায়ানকে বিয়ে করলে সারাটা জীবন এই কথাগুলো তোমার শুনতে হবেই। তাছাড়াও আইন তো নেহাল তোমার স্বামী। নেহাল যদি চায় তুমি সায়ানকে বিয়ে করতে পারবে না, তাহলে কি করব আমি? আপনিই বলুন আন্টি। ভুলে যাও সায়ানকে, আর নেহালের কাছে ফিরে যাও। খুব ভালোবাসে নেহাল তোমাকে, আর মিতিও খুব ভালো মেয়ে। আমি মিতিকে আমার সায়ানের সাথে বিয়ে দিব। সায়ানের মায়ের কথায় আদিবা নিস্তব্ধ হয়ে থাকে, কোনো জবাব দেয় না তার কথার। শুধু ভাবে, আমাকে এতটা অযোগ্য মনে হলো আন্টির যে সায়ানের জীবন থেকে দূরে সরে যেতে বলল। আর মিতি কি এতই যোগ্য সায়ানের? ওদিকে নেহাল আর মিতি আজ এই শহর ছেড়ে চলে যাচ্ছে, কারণ এই শহরটা খুব বেমানান লাগছে তাদের কাছে। ছোটবেলায় বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ার পর এই শহরে দুই ভাই বোনের থাকার কোনো জায়গা ছিল না। তারপর এক অনাথ আশ্রম থেকে দুই ভাই বোনকেই একজন দত্তক নেয়। 2 বছর আগে সেও মারা গেছে। এখন আর এই ইট পাথরের শহরে তাদের কেউ নেয়, তাই তারা আর থাকবে না এই নিষ্ঠুর শহরে, যেখানে মন বলতে কিছুই নেই। আছে শুধু মন নিয়ে খেলার মানুষ। আদিবা ভাবতে থাকে এখন কি করবে। একদিকে সায়ানের প্রতি তার ভালোবাসা, আর অন্যদিকে সায়ানের মায়ের করা অপমান। এমন টানা পোড়ানের মধ্যে হঠাৎ খেয়াল করে তার ফোনটা বাজছে।
কিন্তু রিসিভ করতে পারছে না। সায়ানের মা ইশারায় বোঝায় ফোন বাজছে, রিসিভ করো। আদিবা ভয়ে সায়ানের মায়ের সামনে আস্তে করে ফোনটা রিসিভ করে। তারপর ফোনটা কানের কাছে নিয়ে যেটা শোনে সেটা শুনেই আদিবা একদম নিশ্চুপ হয়ে যায়। কি হলো আদিবা? কে ফোন করেছে? সায়ানের মায়ের এমন প্রশ্নে কেঁপে ওঠে আদিবা। সায়ানের মা আবার বলে, কোনো কথা বলছো না কেন? আদিবা তখনও চুপ। আদিবার এমন চুপ থাকাটা সায়ানের মায়ের পছন্দ হয় না। সে টেনে আদিবার কাছ থেকে ফোনটা নিয়ে নিজের কানের কাছে ধরে আর বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে যে প্রত্যুত্তর আসে সেটা শুনে সায়ানের মা দুপা পিছিয়ে যায় আর রাগী দৃষ্টিতে আদিবার দিকে তাকায়। তারপর বলে, এবার খুশি হয়েছ তো আদিবা? অবশেষে তুমি যা চাচ্ছিলে? বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে নেহাল আর মিতির। ওরা এখন হসপিটালে। বাঁচবে কিনা মরবে সেটা এক আল্লাহ জানে। আদিবা চুপ করে আছে, কিছু বলছে না। সায়ানের মা আদিবাকে জাকিয়ে বলে, এরপরও তুমি সায়ানকে বিয়ে করবে আদিবা? তাহলে আমি কি করব আন্টি? আপনিই বলুন এখন আমি কি করতে পারি? নেহালের কাছে যাও। ওর এখন তোমাকে খুব প্রয়োজন। এটা আপনি কি বলছেন আন্টি? কাল আমার আর সায়ানের বিয়ে। বাহহ আদিবা, এতটা নিলজ্জের মতো তোমার মুখে এখনো সায়ানের কথা বলছো? আর নেহাল? ও তো তোমার স্বামী। একবার ভেবে দেখো আদিবা, তুমি কি ভুল করতে যাচ্ছ? কখনো কখনো মানবতার কাছে ভালোবাসাকে হার মানতে হয়। যাও আদিবা, নেহালের কাছে যাও। আন্টি বুঝছেন না আপনি? এটা বিয়ে বাড়ি। সারা বাড়ি ভর্তি মেহমান। এর মধ্যে ভিড় ভাট্টা উপেক্ষা করে কিভাবে আমি নেহালের কাছে যাব? তুমি চাইলেই সব সম্ভব আদিবা। না, সম্ভব নয়। এভাবে আমি সকলের সামনে বলতে পারবো না নেহালকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমিই ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলে আদিবার আলমারি থেকে 2টা শাড়ি বের করে বেকনিতে বেঁধে ফেলে আর বলে, এখান থেকে বেয়ে নেমে যাও। আমি নিচে গাড়িতে তোমার অপেক্ষা করছি। না আন্টি, পড়ে গিয়ে যদি আমার হাত পা ভেঙে যায়। কিচ্ছু হবে না, যাও। বলে ঠেলে আদিবাকে নিচে নামিয়ে দেয় সায়ানের মা। নিচে নেমে আদিবা এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। আদিবা বুঝছে না কি করবে। কিছুক্ষণ পর ঘুরে তাকিয়ে দেখে সায়ানের মা গাড়িতে হর্ন বাজাচ্ছে। আদিবা তার দিকে তাকালে গাড়ির জানালার কাচের বাহিরে নিজের মাথাটা আর হাতটা বের করে দিয়ে আদিবাকে ইশারায় ডাক্তার। না চাইতেও আদিবা এগিয়ে আসে। তারপর টেনে সায়ানের মা আদিবাকে গাড়িতে উঠায় আর আদিবা চুপটি করে সায়ানের মায়ের পাশে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে আদিবা আর সায়ানের মা হসপিটালে চলে আসে। হসপিটালের চারিদিকে ভিড় আর হাহাকার। একটা বাসের সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক চালক অ্যাক্সিডেন্টের সাথেই মারা যায় আর বাসের সব যাত্রীই আহত আর 3 জন নিহত। সায়ানের মা টেনে আদিবাকে এত লোকজনের মধ্যে থেকে হসপিটালের ভেতরে নিয়ে যায়। তারপর সেই নাম্বারে ফোন নেয় যেই নাম্বার থেকে আদিবার ফোনে ফোন এসেছিল। একজন নার্স রিসিভ করে আর বলে, পেশেন্টের ফোনের লাস্ট ডাক্তার ল কলটিতে আপনার নাম্বার ছিল, তাই আপনাকেই ফোন করা হয়েছে। ফোনে কথা বলতে বলতে নার্স এগিয়ে আসে আদিবাদের দিকে। তারপর সামনে এসে জিজ্ঞাসা করে, আপনারাই কি পেশেন্টের বাড়ির লোক? আদিবা চুপ করে থাকে। সায়ানের মা বলে, হ্যাঁ, ইনি পেশেন্টের স্ত্রী। সায়ানের মা কথাটা বলার পর নার্স আদিবার হাতে একটা ফর্ম পূরণ করতে দেয় আর বলে, এটা পূরণ করে রিসিপশনে জমা দিয়ে আসুন।
আদিবা না চাইতেও সায়ানের মায়ের সামনে কিছু বলে না। সে যা যা করতে বলছে আদিবা তাই তাই করছে। রিসিপশনে ফর্মটা জমা দেওয়া হলে পিছনে ঘুরে দাঁড়িয়ে দেখে মিতি দাঁড়ানো। মিতির হাতে পায়ে ব্যান্ডেজ, আর কপালেও কিছুটা ব্যান্ডেজ করা। মিতি কিছু না বলেই আদিবাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তুমি এসেছো ভাবি? আমি জানতাম তুমি আমার ভাইয়ের ভালোবাসা একদিন ঠিকই বুঝবে। আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে তুমি ছুটে এসেছো তাই না ভাবি? আদিবা কিছু বলে না। সায়ানের মা মিতির মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ মা, ঠিক বলেছ তুমি। তারপর মিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সায়ানের মা সেই আন্টিটা মিতির হাতে আবার পরিয়ে দেয়। এটা কি করছেন আন্টি? মিতি জানতে চায় সায়ানের মায়ের কাছে। যেটা ঠিক মনে হয়েছে সেটা করছি। আদিবা তো তোমার ভাইয়ের কাছে চলে আসলো। এখন আমার ছেলেটার কি হবে? ওকে যে তোমার বিয়ে করতে হবে মা। আদিবা কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। সত্যি কি আন্টি মিতির সাথে সায়ানের বিয়ে দেবে? এমন একটা পরিস্থিতিকে কাজে লাগিয়ে আন্টি খেলল আমার সাথে? না, হে মেনে নেওয়া যায় না। আদিবা কিছু বলতে যাবে তখনই মিতি বলে উঠল, আমার ভাইয়া কোথায়? অ্যাক্সিডেন্টের পর আমি অজ্ঞান ছিলাম। আমার আর কিছু মনে নেই। ভাবি, আমার ভাইয়াকে দেখেছ তুমি? সায়ানের মা বলে, না, এখনো দেখিনি আমরা। একজন নার্স এখানে ওয়েট করতে বলেছে। এক্ষুনি এসে আমাদের নিয়ে যাবে তোমার ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর নার্সটা আসে আর আদিবাদের ডেকে নেহালের কেবিনের সামনে নিয়ে যায় আর বলে, এখানে আপনারা দাঁড়ান। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। বাঁচা মরা একমাত্র আল্লাহর হাতে। আদিবা সায়ানের মাকে টেনে মিতির পাশ থেকে কিছুটা দূরে নিয়ে আসে। তারপর বলে, এসব আপনি কি করছেন আন্টি? আপনি জানেন কাল আমার আর সায়ানের বিয়ে। দেখুন আন্টি, আমাকে এখানে আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি। কিন্তু আর না, আমি চলে যাচ্ছি এখান থেকে। কাল সায়ান আর আমার বিয়ে। আমি চাই না এইবার আর কোনো গণ্ডগোল হোক। বলেই আদিবা ঘুরে চলে যাবে, পিছনে ফিরতেই দেখে সায়ান দাঁড়ানো। সায়ান, তুমি এখানে? আদিবা প্রশ্ন করে সায়ানের কাছে। সায়ানও ঠিক একই প্রশ্ন আদিবাকে করে। তারপর সায়ানের মা এগিয়ে এসে সায়ানকে বোঝায় যে সে নেহালের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আদিবাকে নিয়ে হসপিটালে এসেছে। কথাটা শুনেই সায়ান রেগে যায়। বলে, কাল আদিবার সাথে আমার বিয়ে হবে। এটা জেনেও কেন আদিবাকে নিয়ে হসপিটালে আসলে মা? টিভিতে যদি তোমাদের না দেখতাম তাহলে তো আমি জানতেই পারতাম না তোমরা কোথায় এসেছ। সায়ান অনেক কিছু বলে তার মাকে। তাই বাধ্য হয়ে সায়ানের মা বলে দেয় নেহালের সাথে আদিবার সম্পর্কটার কথা। আদিবা নেহালের স্ত্রী কথাটা শুনে সায়ান যেন বর্ষর একটা ধাক্কা খায়। এখন তুই বল সায়ান, এর পরেও আদিবাকে বিয়ে করবি? সায়ান চুপ করে থাকে। পাশ ফিরে দেখে মিতি এগিয়ে আসছে তাদের দিকে। মিতি এসে সায়ানকে দেখে একদম নীরব হয়ে যায়। সায়ানকে তার মা আবার বলে, মিতিকে বিয়ে করবি সায়ান? সায়ান কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে উঠে মায়ের কথায় সম্মতি জানায়। বলে, হ্যাঁ করব। সায়ানের মুখে হ্যাঁ শুনে মিতি যতটা খুশি হয় তার চেয়েও বেশি আদিবা রেগে যায়। রাগে আদিবা চিৎকার করে সায়ানকে বলে, সায়ান, তুমি আমাকে ভালোবাসো বলেছিলে। কাল তোমার আর আমার বিয়ে, আর আজ এমন কথা বলতে পারো না। সায়ানকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় আদিবা। সায়ান আদিবাকে বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার তো নেহালের সাথে আরও আগেই বিয়ে হয়ে গেছে।
এই কথাটা কি তুমি আমাকে আগে বলতে পারতে না? বললে কি হতো? তখন কি তুমি আমাকে মেনে নিতে? তাই বলে এতটা স্বার্থপর হবে তুমি? তোমার এই সত্যিটা জেনে আমার খুব কষ্ট হচ্ছে আদিবা। বিশ্বাস করো সায়ান, আমি জানতাম না নেহাল কবে আমাকে দিয়ে ওই বিয়ের রেজিস্ট্রি পেপারে সিগনেচার করিয়েছে। নাটক বন্ধ করো আদিবা, আমার ভালো লাগছে না, বলে সায়ান তার মাকে নিয়ে হসপিটাল থেকে চলে যায়। আদিবা সায়ানকে অনেকবার ডাক্তার, কিন্তু সায়ান পিছনে ঘুরে আদিবাকে আর একবারও দেখে না। কিছুক্ষণ পর আদিবাকে হসপিটালে এসে তার বাবা মা নিয়ে যায়। আদিবা সারা রাত কাঁদে আর ভাবে, সায়ানের ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য একটা মিথ্যা গোপন করাই আমাকে ছেড়ে চলে গেল। ওর থেকে তো নেহাল ভালো ছিল, যে এত অপমান আঘাত দেওয়ার পরও শুধু আমাকেই চেয়েছে, বারবার আমার কাছে ফিরে এসেছে। সায়ান আর নেহালের কথা চিন্তা করে সারাটা রাত অনেক বিরহের মধ্যে কাটায় আদিবা। একা একা কথা বলে নিজে নিজেকেই প্রশ্ন করে কতটা কষ্ট দিয়েছে নেহালকে। সকাল হতেই আদিবা ছুটে হসপিটালে চলে যায় নেহালের কাছে। সেখানে গিয়ে দেখে নেহালকে কেবিনে রাখা হয়েছে, আর কেবিনের বাইরের বেঞ্চে বসে সায়ানের বাবা মা আর কাজী বিয়ে পড়াচ্ছে সায়ান আর মিতির। আদিবা তাদের সাথে কোনো কথা না বলেই ছুটে কেবিনের মধ্যে ঢুকে যায়। তারপর নেহালের পাশে বসে নেহালের বুকে ধাক্কা দিয়ে দিয়ে কাঁদতে থাকে, আর হেঁচকি তুলে তুলে নেহালকে ডেকে বলে, আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে নেহাল। আমি বুঝে গেছি আপনার চেয়ে বেশি ভালো আর কেউ আমাকে বাসতে পারবে না। আমার এখন নিজেকে খুব একা মনে হচ্ছে। প্লিজ নেহাল, আপনার জীবনে আমাকে একটু জায়গা দিন। আদিবার ঝাঁকানিতে নেহাল ব্যথা পেয়ে আহ করে ওঠে। আস্তে করে চোখ দুটো মেলে দেখে আদিবা। নেহালের আহ করে উঠাই আদিবা বুঝতে পারে যে নেহাল ব্যথা পেয়েছে। আদিবা নেহালের বুকে হাত দিয়ে বলে, ব্যথা পেয়েছেন? বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে ব্যথা দিতে চাইনি আপনাকে। আদিবা আর কিছু বলার আগেই নেহাল সরে যাও আদিবা বলেই এক ধাক্কা দিয়ে আদিবাকে দূরে সরিয়ে দেয়, আর আদিবা নিচে পড়ে যায়। নেহাল আদিবাকে পড়ে যেতে দেখে উঠাতে যাবে, তখন সামনে মিতিকে দেখে আর পারে না। শুধু কান্না জড়িত কণ্ঠে দুই হাত আদিবার সামনে জোর করে বলে, প্লিজ আদিবা, চলে যাও এখান থেকে। আদিবা নিচে সেভাবেই বসে থেকে কাঁদতে লাগে। যা দেখে মিতি এসে আদিবাকে ধরে উঠিয়ে নেহালের পাশে নিয়ে বসায়, আর বলে, আমি জানি ভাইয়া, সেদিন আমি তোমাকে নিষেধ করেছিলাম আর কখনো ভাবির কাছে না আসতে, কিন্তু আমি এটাও জানি তুমি ভাবিকে কতটা ভালোবাসো। আর তাই আজ যখন ভাবি নিজের থেকেই ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসেছে, তখন মেনে নাও ভাবিকে। হ্যাঁ ভাইয়া, আমি আমার মাথার দিব্যি তুলে নিচ্ছি। তুমি সুখে থাকো, এটাই আমি চাই। মিতির বলা শেষ হলে নেহাল তাকিয়ে দেখে আদিবা এখনো কাঁদছে। আদিবার কান্না নেহালের যেন সহ্য হচ্ছে না। নেহাল আদিবাকে ঘুরিয়ে নিজের দিকে নেয়, তারপর আদিবার মুখটা তুলে কপালে একটা ঠোঁটের পরশ ছুঁয়ে দিতেই আদিবা ঝাঁপিয়ে নেহালের বুকের সাথে মিশে যায়, আর শব্দ করে কাঁদে। নেহালের কাছে ক্ষমা চায় সব অন্যায়ের জন্য। আর নেহাল আদিবার এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। ভাবে সে কি স্বপ্ন দেখছে নাকি সবই বাস্তব। নেহাল আদিবার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আদিবা। হুম মম, বলুন। তুমি আমার সাথে আবার অভিনয় করছো না তো? আবার বাজি ধরে খেলছো না তো আমাকে নিয়ে? নেহালের এমন কথা শুনে আদিবা নেহালের বুক থেকে নিজের মাথাটা সরিয়ে নিয়ে আসে। সত্যিই নেহাল, আমি এতটাই খারাপ যে চাইলেও আজ আমার আমিকে আপনাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি আপনার যোগ্য না। চলে যাব আমি।
মিতি তোমার ভাইকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও। কথাটা বলে আদিবা উঠে যাবে। নেহাল আদিবার হাতটা ধরে বসে, আমার অন্য কোনো মেয়ের প্রয়োজন নেই। আমার মন শুধু তোমাকে খোঁজে, সেটা বোঝো না? তুমি ছাড়া আর কেউ কখনো আমার জীবনে আসবে না। তুমি আছো, তুমি ছিলে আর তুমিই থাকবে। তুমি চাইলেও আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। দরকার হলে বেঁধে রাখব, বন্দি করে রাখব। নেহালের কথা শুনে আদিবা হেসে ওঠে। এমন সময় আদিবাকে বাড়িতে কোথাও খুঁজে না পেয়ে আদিবার বাবা মা হসপিটালে চলে এসেছে। তারা আদিবাকে নিয়ে যেতে চাইলে আদিবা যেতে চায় না। তারপর সায়ানের বাবা মা আর সায়ান তাদেরকে বোঝালে তারা আদিবা আর নেহালকে মেনে নেয়। আর তারা সিদ্ধান্ত নেয় নেহাল আদিবা আর সায়ান মিতি বিয়ে আবার হবে, খুব ধুমধাম করে। এখন সবাই খুব খুশি। নেহাল আদিবা আর সায়ান মিতির দুই জুটি একে অপরকে মেনে নিয়েছে। সায়ানের প্রথমে একটু কষ্ট হয়েছিল আদিবাকে ভুলতে, কিন্তু মিতি তার ভালোবাসা আর ব্যবহার দিয়ে সায়ানের মনে নিজের জন্য জায়গা তৈরি করে নিয়েছে। নেহাল সুস্থ হলে খুব ধুমধাম করে আবার তাদের বিয়ে হবে। সকলে ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।